আজকে 15 আগস্ট, একটা দিন, একটা মুহূর্ত এগিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণের ভক্তবৃন্দের বুকে চরম দুঃখ অবতীর্ণ হওয়া অবস্থা তৈরি হচ্ছে। 1886 খ্রিস্টাব্দের 15 আগস্ট, তারপর রাত্রি এলো 16 আগস্ট, ঠাকুর দেহত্যাগ করলেন। সে দুঃখ কথা কাউকে বলা চলে না, এত বেদনাতুর অবস্থা। যাই হোক, ঘটনাচক্রে আজকে 15 আগস্ট 2024, সেই জন্য মনে আসছে 16 আগস্ট। সে 16 আগস্ট অর্থাৎ রাত 12টার পর থেকে ডেট পাল্টে যাবে। ঠাকুর চলে গিয়েছিলেন 1886 সালে। সেই জন্য আমি শ্রীরামকৃষ্ণের অন্তলীলা পরম পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজের অসাধারণ লেখনী সৃষ্ট, তার থেকে পাঠ করছি অন্তলীলা অংশটা। জয় ঠাকুর, কৃপা করো, সবাইকে কৃপা করো। জয় ঠাকুর, সবাইকে কৃপা করো। আমি পাঠ করতে চলেছি। আমি বইটা নিলাম। সে সময়ে বাইরে থেকে এসে মাস্টার মশাই ঠাকুরের ঘরে ঢোকেন। তিনি দেখতে পান সেবকগণ ঠাকুরকে উঠে বসিয়ে পথ্য খাওয়াবার জন্য ব্যস্ত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, উঠব, ভিড়মি খাবো যে। মাস্টার মশাই বলেন, মাথায় একটু একটু জল ও বাতাস দিলে হয় না? শ্রীরামকৃষ্ণ বলেন, কি? বুড়ো গোপাল বলেন, মাস্টার মশাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে চুপ করে থাকেন। সেবকগণ ঠাকুরের পিঠে কয়েকটি বালিশের ঠেসান দিয়ে তাকে বসিয়ে দেন। বালিশের পিছনে ঠেকনা দিয়ে দাঁড়ান শশী ও অন্যান্য কয়েকজন একত্রে কয়েকটি তালপাতা দিয়ে ঠাকুরকে হাওয়া করতে থাকেন। শশীর সামান্য নড়াচড়াও টের পান ঠাকুর। তিনি বলে ওঠেন, নড়ছিস কেন? শশীর ধারণা হয় ঠাকুরের মন অত্যাধিক অভিনিবিষ্ট থাকার ফলে তিনি সামান্য স্পন্দনও ধরতে পারছিলেন। মাস্টার মশাই ঠাকুরের পায়ে হাত বোলাতে থাকেন। তুলা ভিজিয়ে তার মুখে জল দেওয়া হচ্ছিল। ঠাকুর বলেন যে তিনি অত্যন্ত ক্ষুধার্ত। ক্ষুধা নিবারণের জন্য ঠাকুর সুজির পায়েস পথ্য হিসাবে গ্রহণ করেন। অপর অধিকাংশের মতে তিনি পথ্য হিসাবে গ্রহণ করেন ভাতের মণ্ড। সেবক শশী তার স্মৃতিকথাতে বলেছেন, ফর সাপোর্ট he had drunk a whole glass of payasam gruel and seemed to relish it. অনুরূপ অভিমত জীবনীকার শশীভূষণ ঘোষেরও। তিনি লিখেছেন, ভাত খাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন বলিয়া ভাতের মণ্ড প্রস্তুত করিয়া রাখা হইয়াছিল। শয্যায় বসিয়া ক্ষুধা তৃষ্ণার জন্য অন্নের মণ্ড এরূপ সহজে আহার করিলেন যেন কোনো কালে তার গলরোধ ছিল না। অন্ন খাইয়া বলিলেন, শান্তি হলো, এখন আর কোনো রোগ নাই। মাস্টার মশাইয়ের মতে ঠাকুর 2 গেলাস পথ্য গ্রহণ করেছিলেন। আর পুথিকার লিখেছেন,
প্রভুর ভোজন হেন বহুদিন পরে দেখি আনন্দে মগ্ন ভকতনি করে। বিছানায় বসে ঠাকুর ভাতের মণ্ড খাওয়া প্রসঙ্গে বৈকুণ্ঠনাথ সান্যাল আরেক টুকরো সংবাদ পরিবেশন করেছেন। সেবক শশী ঠাকুরকে ভাতের মণ্ড খাওয়াইবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় লাটু ও বুড়ো গোপাল ঠাকুরের বিছানা স্পর্শ করে দাঁড়িয়েছিলেন। তাদের দেখিয়ে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেন, ওদের বিছানাটা ছেড়ে দিতে বল। এ কথা শুনে নরেন্দ্রনাথ একটা কি বললেন, তাতে শ্রীরামকৃষ্ণ প্রতিবাদ করে বলেন, ভাত জেরে। নরেন্দ্রনাথ ছাড়বার পাত্র নয়। তিনি বলেন, আপনি তো বিধি নিষেধের পার। শ্রীরামকৃষ্ণ বলেন, ওরে ব্রাহ্মণ শরীর জেরে, তাই ব্রাহ্মণ সংস্কার যাবার নয়। অগত্যা লাটু ও বুড়ো গোপালকে বিছানা ছাড়তে বলা হল। কোনো কোনো মতে ঘটনার বিবৃতি নির্ভরযোগ্য নয়। ঠাকুরের পথ্য সেবন হয়ে যাওয়ার পর নরেন্দ্রনাথ ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিতে থাকেন। তখনও ঠাকুর নরেন্দ্রনাথকে উপদেশ নির্দেশ দিতে থাকেন। ঠাকুর নরেন্দ্রনাথকে বারংবার বলেন, এসব ছেলেদের তুই দেখিস। ঠাকুরের প্রসন্ন ভাব লক্ষ্য করে নরেন্দ্রনাথ তাকে ঘুমোবার চেষ্টা করতে অনুরোধ করেন। এবার আমরা পুথিকারকে অনুসরণ করব। তিনি লিখেছেন, এত শুনি গুণমুনি লীলার ঈশ্বর, বহু কালাবধি কণ্ঠে ভাঙা ভাঙা স্বর, আজি পূর্ণ কণ্ঠে নাহি বিয়াদি যেমন, তিনবার কালী কালী কইলা উচ্চারণ, মা কালী জীবন তাঁর ডাকিয়া তাহারে, ধীরে ধীরে শুইলেন শয্যার উপরে, নানা মতে সেবা করে ভক্ত নিকর, শ্রীপাদ সেবায় শ্রী নরেন্দ্র নরবর, বিধি মতে সেবা চেষ্টা করে ভক্ত শ্রেণী, যাহে হন নিদ্রাগত ঠাকুর আপনি, প্রভুকে সুস্থির দেখি নরেন্দ্র তখন, বিশ্রামের হেতু নিচে করেন গমন। শ্রীরামকৃষ্ণ ঘুমিয়ে পড়েন। সেবকগণ নিশ্চিন্ত মনে তাঁর সেবায় রত হন। সময় গড়িয়ে চলে। সেবক শশীর তীক্ষ্ণ দৃষ্টি তিনি রাত্রি 1:02 সময় লক্ষ্য করেন। সমাধিস্থ প্রভুদেব তলুখানি জড়, কণ্টকিত চকিতে প্রভুর কলেবর, নাসিকার অগ্রভাগে আঁখি দৃষ্টি স্থির, সুশোভন হাস্যাদন সমাধি গভীর। সেবক শশীর স্মৃতিকথা চয়ন করে দেবমাতা লিখেছেন, অকস্মাৎ রাত 1টার সময় শ্রীরামকৃষ্ণ এক পাশে ঢলে পড়লেন এবং তার গলা থেকে একটা ক্ষীণ শব্দ বেরোতে থাকে। আর আমি দেখতে পেলাম তার দেহের সব রোম খাড়া হয়ে উঠেছে। নরেন্দ্র চট করে ঠাকুরের পা দুখানি বিছানার উপর রেখে দৌড়ে নিচে নেমে গেল। যেন ঠাকুরের দেহের এই পরিণতি সইতে পারছিল না। এদিকে জনৈক ভক্ত ডাক্তার ঠাকুরের নাড়ি পরীক্ষা করে দেখেন যে তার নাড়ির স্পন্দন থেমে গেছে। তিনি চিৎকার করে কাঁদতে শুরু করেন। তার ধারণা ঠাকুরের মহা সমাধি হয়ে গেছে। আমি অধৈর্য হয়ে বললাম, আপনি কি করছেন? কিছুক্ষণ দেখে শুনে আতঙ্কিত শশী যোগীরকে নিচে পাঠান। যোগীর নিচে গিয়ে সকলকে খবর দেন, বলেন শশী ডাকছে, উনি কেমন করছেন।
মাস্টার মশাই অন্যান্য অনেকে দোতলায় ছুটে যান। মাস্টার মশাই গিয়ে যা দেখতে পান তা তিনি ডায়েরিতে লিখে রেখেছেন। তিনি লিখেছেন, পি লাইং, বাঁ পাশে লোয়ার জ নড়ছে, ইনান্ট্রিক সাউন্ড, গায়ে রোমাঞ্চ ও স্থির। নরেন্দ্রনাথের নির্দেশে বুড়ো গোপাল ও লাটু দক্ষিণেশ্বরে গিয়ে রামলালকে খবর দেন। রামলাল তাদের সঙ্গে কাশীপুর বাগানে এসে ঠাকুরের দেহ পরীক্ষা নিরীক্ষা করে বলেন, এখনো ব্রহ্মতালু গরম আছে, তোমরা একবার কাপ্তেনকে বিশ্বনাথ উপাধ্যায়কে খবর দাও। সেবক তারক পরবর্তীকালে বলেছিলেন, আমরা মনে করেছিলাম যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন, কারণ তার কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে 2-3 দিন পর্যন্ত সে অবস্থায় থাকতেন। তাই ঠাকুর সমাধিস্থ হয়েছেন মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলো। অক্ষয় মাস্টার ও হুটকো গোপালের মাধ্যমে ঠাকুরের খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। ভক্তগণ একে একে কাশীপুর বাগানে আসতে থাকে। চন্দ্রালোকিত রাত, পাইকপাড়ার রাজাদের কাশীপুরের ঠাকুর বাড়ি থেকে কাঙালি বিদায় হচ্ছিল, সেজন্য সারা রাত ধরে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছিল। এদিকে রামচন্দ্র, গিরিশচন্দ্র প্রমুখ প্রবীণ ভক্তগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পুষ্করিণীর বাধাঘাটে গিয়ে বসেছিলেন। মাস্টার মশাই হতাশায় ভারাক্রান্ত হয়ে শেষে ঘুমিয়ে পড়েছিলেন। কবি অক্ষয় কুমার সেন আকাশের দিকে দৃষ্টিপাত করেন। তিনি লিখেছেন, কৃষ্ণা প্রতিপদে চাঁদে পূর্ণিমার সাজ, 6টা ঘটা সহকারে গগনে বিরাজ, সোনার বরণ কর ঢালে রাশি রাশি, কর বিতরণে যেন কল্পতরু শশী, মণ্ডল আকার এক রেখা সুশোভন, চাঁদের চৌদিক ভাগে দিল দর্শন, বিচিত্র আসন যেন পাতিল সভায়, বসাইতে দেবদলে আগত তথায়, হরষে উৎফুল্ল মন দেবতার প্রতি, সম্ভাষিতে প্রভু রায় পোহাইলে রাতি। এদিকে বাগান বাড়িতে কেহ হাসে কেহ কাঁদে, লীলার যে রীত এথা অন্তরঙ্গগণের সতে আকুলিত। ইতিউতি ভাবিতে চিন্তিতে রাতি গেল, অরুণ উদয় ক্রমে প্রভাত হইল। সকাল হতে না হতেই চারিদিক থেকে লোক আসতে থাকে, চারিদিক উঠে খালি হাহাকার রব, যে শুনে সে হয় যেন জীবন্তেতে সব। 16 আগস্ট 1886 তারিখে ধর্মতত্ত্ব পত্রিকা ঘোষণা করে, আমরা শোক সন্তপ্ত চিত্তে লিখিতেছি যে পরম যোগী ও পরম ভক্ত দক্ষিণেশ্বরের ভক্তিভাজন শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেব গতকল্য রাত্রি 10 ঘটিকার সময় কাশীপুরে ঐহিক লীলা সম্বরণ করিয়াছেন। বঙ্গভূমি একটি সাধুরত্ন হারাইল। অদ্য অপরাহ্ন 5টার সময় বরানগর ঘাটে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া হইবে। সোমবার কৃষ্ণা দ্বিতীয়া, 1 ভাদ্র 1293, 16 আগস্ট 1886। সকাল 8টায় উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপাধ্যায়। তিনি সমাধি বিজ্ঞানে বিশেষজ্ঞ। তিনি দেখতে পান পরমহংসদেবের সর্বশরীর কণ্টকিত ও কঠিন হইয়াছে এবং চক্ষু স্থির হইয়া গিয়াছে, কিন্তু তখনও পর্যন্ত তাহার মেরুদণ্ড উষ্ণ রহিয়াছে। তিনি সিদ্ধান্ত করেন ঠাকুর গভীর সমাধিস্থ। তার নির্দেশে সেবক শশী ঠাকুরের শির দ্বারায় গাওয়া ঘি মালিশ করতে থাকেন।
বৈকুণ্ঠ তার পায়ে ঘি মালিশ করেন, কিন্তু এ সকল চেষ্টার ফলে ঠাকুরের দেহের কোনো অবস্থান্তর দেখা গেল না। অতঃপর লাটু মহারাজের স্মৃতি কথাতে পাই, তখন মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল আর গোলাপ মাকে ধরে ধরে ঘরে দিয়ে গেল। সকালবেলা ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে খবর দেওয়া হয়েছিল। তিনি কাশীপুর বাগানে এসে পৌঁছান বেলা প্রায় 1টায়। সেদিনের ডায়েরিতে তিনি লিখেছিলেন, had to go after meals first to the female patient at Dove Street, then to Paramhansa, whom I found dead. He died last night at 1 a.m. He was lying on the left side, legs drawn up, eye open, mouth partly open. His disciples, some at least, were under the impression that he was in samadhi, not dead. I dispelled this impression. I asked them to have his photograph taken and gave them ₹10 as my contribution. ডাক্তার সরকার চলে যান। সূর্য পশ্চিমের আকাশে অনেকটা নেমে গেছে। আকাশে বর্ষার মেঘের হালকা আবরণ। সে সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহ সযত্নে দোতলা থেকে নামানো হয়। পুথিকার লিখেছেন, সুন্দর সজ্জার সহমূল্যবান খাট, ধূপ ধুনা গন্ধ দ্রব্য চন্দনের কাঠ, প্রয়োজনাতীত ঘৃত বসন সুন্দর, স্তর ফুলের গোড়ে মালা মনোহর। দিবসের শেষ ভাগে নামাইয়া রায়, চন্দনে চর্চিতা কইলা রাখিয়া খট্টায়, ফুলের মালায় বিভূষিত তনুখানি, এ সজ্জা ভীষণতর না যায় বাখানি। দোতলা বাড়ির পশ্চিমের চাতালে পালঙ্কে শায়িত ঠাকুর। পালঙ্কের পূব দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন ভক্তবৃন্দ। পশ্চিমের রোদ এসে পড়েছে সকলের গায়ে। ফটোগ্রাফার 2টো ফটো তোলেন। দাঁড়ানো ব্যক্তিদের আপেক্ষিক অবস্থিতি ও অন্যান্য খুঁটিনাটি লক্ষ্য করলে ভিন্ন 2টো ফটো চিনতে কষ্ট হয় না। একটি ফটোতে দেখা যায় ভক্ত বলরাম বসু, তাঁর হাতে একটি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক ধরে দাঁড়িয়ে রয়েছেন। এই প্রতীকটি সুরেন্দ্র, রামচন্দ্র প্রভৃতি ভক্তগণ পূর্বেই প্রস্তুত করিয়েছিলেন এবং খুবই সম্ভবত কর্ণগড় অঞ্চলে শ্রীরামকৃষ্ণের প্রচারের সময়ে রামচন্দ্র এটি ব্যবহার করেছিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।